এক নির্যাতিত কারাগারে পরিণত হয়েছিল, আর সেই নির্যাতনের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বলা চলে নিষিদ্ধ এক সংগঠনের রূপ নিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আটক নির্যাতন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। উপদেষ্টা হাসান আরিফ সাহেবের এই হঠাৎ করে চলে যাওয়া, এটা বর্তমান প্রেক্ষাপটে আমি 20 মিনিট আগে ওনার মৃত্যুর খবরটা পেয়েছি, যেগুলো আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। ভারতে একটা কথা প্রচলিত আছে যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আবার বাংলাদেশে এরকমই একটা কথা প্রচলিত আছে, অন্যের জন্য কবর খুললে নিজেকেই সেই কবরে পড়তে হয়, ওপর আলা সব দেখছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা নিউজের হেডলাইন দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথমেই আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের সমন্বয়ক, উপদেষ্টা এরা সবই একত্রে ছিলেন। হঠাৎ উপদেষ্টা, বিমান ও পর্যটক উপদেষ্টা হাসান উনি মৃত্যুবরণ করেছেন। এর কারণ সূত্র নিয়ে অনেক কিছুই গুঞ্জন সৃষ্টি হয়েছে। এমনই বলতেছে ইলিয়াস একটি ভিডিও করেছেন, সেখানে উনি অনেক কিছুই জানিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার থেকে বিভিন্নভাবে আলোচনা করা হচ্ছে যে হাসানকে মারা হয়েছে নাকি মরে গেছে, না এমন কিছু তথ্য উঠে আসছে বিভিন্ন মিডিয়ার থেকে। আসলে উনি শারীরিকভাবে অসুস্থ থাকায় মারা গেছেন নাকি হঠাৎ করে, এমন কিছু তথ্য তুলে ধরেছে অনেকেই। তবে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে সমন্বয়কদের টাকা খাওয়া নিয়ে, এমন কিছু। পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর ল্যাব 8 হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 83 বছর। শেখ হাসিনা সরকার পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। এএফ হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির ল্যাব 8 হাসপাতালে আছেন সহকর্মী আলামিন হক। অহন সরাসরি যাচ্ছি সেখানে। অহন, উপদেষ্টা হাসান আরিফের জানাজা কখন নাগাদ হতে পারে? কি বলছেন উপদেষ্টার স্বজনরা? কোথায় দাফন করা হবে উপদেষ্টা হাসান আরিফের মৃতদেহ? সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানাজার দাফন এবং সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণের মধ্যে নেওয়া হবে। তার আগে বলে রাখি, অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই ল্যাবের যে জরুরি বিভাগটি রয়েছে সেখানে প্রবেশ করা শুরু করেছেন। মাত্র এখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রবেশ করলেন মাত্র আমি যখন লাইভে যুক্ত হচ্ছি তখনই। এছাড়াও আমরা স্বজনদের দেখছিলাম, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারাও এই হাসপাতাল চত্বরে ভিড় করছেন। তার এই আকস্মিক মৃত্যুতে সবাই বেশ গভীর শোকাহত। স্বজনরা তো কান্না করছেন, এই একই সঙ্গে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারাও বেশ মর্মাহত, বিমর্ষ। এই ঘটনার পরে বিশেষ করে তার এই মৃত্যু বাংলাদেশ এই সরকারের প্রথম কোন উপদেষ্টার মৃত্যু হলো এবং নিশ্চয়ই বেশ ব্যথার বিষয়, কষ্টের বিষয়। আপনি জেনে থাকবেন উপদেষ্টা হাসান আরিফের বয়স 83 বছর বয়স, 83 বছর চলছে এবং এই বয়সে তিনি উপদেষ্টার মতো একটি কার্যক্রম সম্পাদনা করছিলেন এবং সেটি বেশ ভালোভাবেই করছিলেন। এখন পর্যন্ত তাকে যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা জেনে থাকি বেশ কার্যকরী পদক্ষেপ তিনি নিচ্ছিলেন এবং আমরাও আশা করছিলাম তার হাত ধরেই যে মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছিলেন সেগুলো বেশ এগিয়ে যাবে এবং সেই আভাসও কিন্তু পাওয়া যাচ্ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে নিশ্চয়ই সেই কার্যক্রম থমকে থাকবে না। আপনি জেনে থাকবেন হাসান, আপনি যে প্রশ্ন করছিলেন হয়তো তার যে দাফন কিংবা তার মরদেহ কোথায় নেওয়া হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। একেবারেই আকস্মিক ঘটনা। বিকালে তার মৃত্যুর পরে স্বজনদের এখন পর্যন্ত আমি যেমনটি বলছিলাম তারা ভিড় করছেন। শুধু স্বজনরাই নন, গণমাধ্যম কর্মীরা যেমন রয়েছেন, আশেপাশের অনেক মানুষ কিন্তু এখানে রয়েছেন এবং তার জন্ম কলকাতায়, তারপরে তিনি সেখানেই আইনজ্ঞ হিসাবে তার কার্যক্রম শুরু করেছিলেন। তারপরে বাংলাদেশেও তার 1971 সালের আগেই কিন্তু বাংলাদেশে তার যে আইন বিষয়ক কার্যক্রম সেটি তিনি করা শুরু করেন এবং তার যে আইনি কার্যক্রম সেটি বেশ ভালোই প্রশংসনীয় হচ্ছিল। আপনি জেনে থাকবেন বেশ কিছু, বিশেষ করে যুদ্ধাপরাধী একজনের আইনজীবী বলা হয়েছিল, যাকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল কিংবা দাবি করা হয়েছিল, তারও আইনজীবী তিনি ছিলেন। সেই বিষয়ে তিনি সেই সময় বেশ আলোচনার মুখে আসেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা তিনি প্রথম নন। এর আগেও যে তত্ত্বাবধায়ক সরকার
গঠিত হয়েছিল সেখানেও তিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তার সেই কর্মময় জীবনের কথাই কিন্তু যারা স্বজন এবং শুভাকাঙ্ক্ষী আসছেন তারা বারবারই সেটি স্মরণ করছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তার সেই মৃত্যুর বিষয়ে হয়তো কিছু আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আপনি জেনে থাকবেন 2008 সালের জানুয়ারি থেকে 2009 জানুয়ারি পর্যন্ত তিনি ফখরুদ্দিন আহমেদের যে নেতৃত্বাধীন সরকার, সেই সরকারে তিনি উপদেষ্টা হিসেবে ছিলেন। তার সেই কার্যক্রম বেশ প্রশংসনীয় ছিল। এখনো স্বজনরা আসছেন, শুধু স্বজন নয়, আমি যেমনটি বলছিলাম যে শুভাকাঙ্ক্ষীরাও আসছেন। এরপরে কি কার্যক্রম না হয় সেই বিষয়ে আরো তথ্য নিয়ে নিশ্চয়ই আমি দর্শকদের জানাতে পারবো। দর্শক, ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করতে এসেছেন জামায়াতের আমির। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি ল্যাব 8-এ। আমি 20 মিনিট আগে ওনার মৃত্যুর খবরটা পেয়েছি, যে কোনো কারণে হোক আমার পেতে দেরি হয়েছে। আমি ওইটা থেকে ডাইভার্ট করে এইদিকে চলে এসেছি আমার মনের প্রাণে। আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসেবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। আর উনি 5 ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন, সবচেয়ে ভালো যেটা আমার কাছে লাগে। একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন এবং তার প্রত্যেকটি মঞ্জিল এবং ঘাট আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিন। আর আমরা সকলেও মৃত্যুর কথা চিন্তা করে আমাদের জীবনকেও সুন্দর করার চেষ্টা করি। এরকম দুনিয়ার সব কিছু সারফেসে থেকে যাবে, আমরা চলে যাব মাটির পেটে। তো মাটির পেটটা যেন আমাদের জন্য অনুকূল হয়। আদালতে আখিরাতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আমরা যাতে ভালো কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংস্কার প্রক্রিয়া চলছে, আজকে আর এটা না করি ওনার মৃত্যুতে সেটা কোনো বাধাগ্রস্ত হবে না, আমি মনে করি বাধাগ্রস্ত হবে না। কারণ কোনো মানুষই আমরা ইনএভাইটেবল না। আমরা যাব, এই জায়গাটা আরো যোগ্যতা সম্পন্ন মানুষ দিয়ে আল্লাহ পূরণ করে দিন, সেটা দোয়া করি। উপদেষ্টা হাসান আরিফ সাহেবের এই হঠাৎ করে চলে যাওয়া, এটা বর্তমান প্রেক্ষাপটে একটা, আমি মনে করি অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় হয়েছে। কারণ তিনি শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্রের উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে দর্শক, ভূমি উপদেষ্টা হাসান আরিফ তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, কেননা তাকে নিয়ে ভালোই মন্তব্য করছেন রাজনীতিবিদরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন AKM হাসান আরিফ মারা যাওয়ার পরে অনেকেই যখন গুঞ্জন শুরু হয়েছে এর মরার কারণ কি, এমন কিছু তথ্য। এরই মাঝে সার্জিস আলম, হাসনাত, আসিফ নজরুল এদেরকে নিয়ে নতুন তথ্য দিলেন আরও এক সমন্বয়ক। তারা কোন যমুনা গ্রুপের কাছে কত কোটি টাকা খেয়েছেন, কার কাছে কত কোটি টাকা আত্মসাৎ করেছেন, এমন কিছু তথ্য তুলে ধরলেন। এই তথ্য সূত্রে জানা যায় এবং বোঝা যায় যে বর্তমানে বাংলাদেশের সমন্বয়করা তাহলে কি টাকার মেশিন, টাকা তৈরি করছে, এটাই মানুষের সব ধারণা। তবে কতটুকু সত্য তা আপনারা নিজ মুখেই সেই ব্যক্তির কাছ থেকে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। কেননা বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নেতা সৃষ্টি হয়েছে, যার কোনো দল নেই, বল নেই। একটা সমন্বয়ক হয়ে দাঁড়িয়ে গেলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে। এমন প্রশ্ন যখন সবার মাঝখানে, তখন চলুন আরেক সমন্বয়কের কথা আমরা শুনে আসি কি বলছে। আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত, সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিৎ, হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন, ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে, আসিফ, নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা, এগুলো আপনি মানে গা ঢাকা দিতে পারবেন না। সারজিৎ, হাসানাত আন্দোলনের সময়ই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন, বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না, গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো, আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না। কিন্তু পরবর্তীতে
আসিফ নাহিদ এই আন্দোলনকে এক দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ হাসানাতের গাড়ির পিছনেই কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল, নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে সহযোগিতা করা হলো? এই যে যারা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো সেই জায়গাটা থেকে হাসান আর সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে। এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পুনর্গঠন করব বা দল গঠন করব। তো কাউন্সিলর কারা? বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা? সব তো আওয়ামী লীগের লোকের জন্য ছিল। হয়তো কাউকে আওয়ামী লীগের লোকই বিরোধী দল বানিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে। এদের দিয়ে এখন সারজিৎ হাসান সাধারণ মানুষের রক্তের ওপর বেইমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কাউন্সিলরের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে। আমরা এটাই দেখতে পাচ্ছি। তাহলে হাসিনাকে সুন্দরভাবে ফিরিয়ে আনুক, আমরা সাধুবাদ জানাবো। হাসিনাকে ফিরিয়ে না আনে তারা কাউন্সিলরদেরকে দিয়ে পুনর্বাসন করার চেষ্টা করছে। এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে, এরকম একটা তথ্য পেয়েছি। এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই, কিন্তু এই যে 40 কোটি টাকা যমুনা থেকে তারা পেল, এই টাকাটা কই থেকে আসলো, কেন নিল? এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে, আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক, তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি শুধরে নেন। আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা 1000 ছাত্রকে নিয়োগ করব, সারা বাংলাদেশে তাদের জন্য 500 টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো। ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো, আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, বহির্বিশ্বের সাথে কি সম্পর্ক আপনারা করেছেন। ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন, ক্রিয়া মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়, দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই। এই যে 4 মাস হয়ে গেল, 4 মাসে আপনারা দেখেন গুপ্ত হত্যা হচ্ছে। যারাই ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে এদেরকে মেরে ফেলা হচ্ছে। প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সমন্বয়ক বা যারা এই আন্দোলনের সংগঠক ছিলেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমি তো মনে করি এর সাথে সম্পৃক্তভাবে আসিফ নজরুল এবং আসিফ নাহিদের সবগুলো জড়িত। আসিফ নজরুলকে একা দোষারোপ করছেন আপনারা। আরে ভাই, আসিফ নজরুলকে একা কি আপনার একটা নীতি নির্ধারক নাকি? আসিফ নজরুলকে একা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে নাকি? এর সাথে কি উপদেষ্টারা মিলে নাই? আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। এরা রয়ের সাথে কাজ করছে, দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আগে তো আসিফ নজরুল ভারতের বিরুদ্ধে এত বড় বড় চাটাং কথা বলতো, এখন উপদেষ্টা বসেছে, এখন তাদের মুখ দেওয়ার কোনো কথা আমরা শুনি না। এই যে গুপ্ত হত্যা হচ্ছে, 2 দিন পরে দেখবো আমি মারা গেছি, আমার আরেকজন ভাই মারা গেছে। মানুষ এখন বাংলাদেশে নিরাপদ না। শেখ হাসিনার আমলে যেভাবে গুম করা হতো, এখন এই আমলে হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আজকে 4-5 দিন হয়ে গেল, অনেকে আহত, অনেকে নিহত। মুন্সিগঞ্জের একজন সংগঠক তার হাতে শিরা কেটে দিয়েছে। তো এইভাবে মুন্সিগঞ্জের যে সংগঠনের হাতে শিরাটা কেটে দিল, তো বাংলাদেশে কি ক্যামেরা নাই? কোন জায়গায় এই হত্যাগুলো হচ্ছে সেখানে কয়টা মোবাইল অ্যাক্টিভ ছিল? বাংলাদেশে কি টেকনোলজি বোবা নাকি ভাই? এই টেকনোলজিগুলো ইউজ করেন আপনারা ভাই, টাকা কামাচ্ছেন, আপনাদের পরবর্তী ধান্দা আমার বোঝা হয়ে গেছে। দেশের মানুষের জন্য সৎভাবে কাজ করেন ভাই। দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি। ব্যবসা বাণিজ্য সব কিছু ফালায় রেখে জুলাই আন্দোলনে যোগ দিয়েছি, অনেক কিছু হারাইছি, অনেক ভাইকে, অনেক বন্ধুবান্ধবকে আমরা হারাইছি। এর বিনিময়ে প্রকৃত যারা যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে, এদের পরিবার কিচ্ছু পায় নাই। এবং যারা আপনার আহত হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, এদের দেখেন ভিক্ষা করে খাওয়া লাগতেছে। আর যারা এই আন্দোলনে সামান্য ভূমিকা রেখেছে, পরবর্তীতে সমন্বয়ক নামে বের হয়েছে, এরা দেখেন এখন কোটি কোটি টাকার গাড়িতে চলছে। তো আমার ভাইদের এই রক্তের বিনিময়ে যদি আবার ফেসিবাদকে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, তাহলে দ্বিতীয় বিপ্লবের জন্য আমরা প্রস্তুত আছি। অনেক সমন্বয়করা আমাদের সাথে আপনার পরামর্শ করেছে, তারা বলেছে ভাই আমরা দ্বিতীয় বিপ্লবের ডাক দিব। তো দ্বিতীয় বিপ্লব যেন না করতে হয়, আপনারা সুসংগঠিত করেন। প্রিয় দর্শক, জামায়াতে ইসলামী মানেই রাজাকার আর দাড়ি টুপি মানেই জঙ্গি মৌলবাদ, এমন এক বর্ণনা নাটক, সিনেমা থেকে শুরু করে পাঠ্যপুস্তক